লার্নিং ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো যে ক্লাস 9-এর আমরা ব্লাড এবং সার্কুলেশন চ্যাপ্টারটা পড়ছিলাম এবং আমরা অলরেডি ব্লাড গ্রুপ থেকে শুরু করে কিভাবে ডিটেক্ট করব, কিভাবে পজিটিভ হয় ব্লাড গ্রুপ, কীভাবে নেগেটিভ হয়, আরএইচ ফ্যাক্টর কী, কাকে রক্ত দেবো কাকে দেবো না, এই সব বিষয় আমরা পড়ে ফেলেছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়তে চলেছি বা আমরা যে বিষয়টা পড়ব সেই বিষয়টা ঢোকার আগে আমি একটা জিনিস তোমাদের কাছে জানতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা আমাদের কোনো জায়গা খেলতে গিয়ে বা আমরা সাইকেল থেকে পড়ে গেলাম বা দৌড়াতে গিয়ে পড়ে গেলাম, পড়ে গিয়ে আমাদের দেহের কোনো জায়গায় কেটে যায়, সকলেরই হয়েছে, আমাদেরও হয় তোমাদেরও হয়। তো এই সময় আমাদের কি হয় না, দেহ থেকে রক্ত বের হয়। আচ্ছা বলো তো, রক্ত বের হতেই সেই কাটা জায়গা থেকে কি সবসময় রক্ত বের হয় নাকি কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়? তাহলে সেটা তোমরা দেখতে পারবে অবশ্যই যে যে জায়গাটা কেটে গেল সেই জায়গা থেকে প্রথমে দ্রুত হারে রক্ত বের হয় এবং আস্তে আস্তে সেই রক্ত বেরোনোর হারটা কমে যায় এবং একটা সময় কি হয় না, একটা সময় তুমি ট্রিটমেন্ট করার ফলে রক্তটা বের হওয়া বন্ধ হয়ে যায়, বা তুমি যদি সেই জায়গায় কোনো ট্রিটমেন্ট বা ওষুধ না দিও, তুমি যদি চেপে ধরে থাকো, কিছুক্ষণ পর দেখবে রক্তটা বেরোনো বন্ধ হয়ে গেছে। তাহলে কী হয়েছে না, রক্ত তখন জমাট বাঁধতে শুরু করেছে। তাহলে কেন রক্ত জমাট বাঁধে বা কেন রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেল, তাই তো? তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে কোনো কাটা স্থান থেকে রক্ত বের হওয়ার কিছুক্ষণ পর নিজে নিজেই বা অটোমেটিক্যালি রক্ত জমাট বাঁধতে শুরু করে বা রক্ত বের হওয়ার হারটা বন্ধ হয়ে যায়। তো সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন। তাহলে কি এই রক্ততঞ্চন? দেখো সংজ্ঞাটা বলছে, যে প্রক্রিয়ায় দেহের কোনো ক্ষতস্থান থেকে নির্গত রক্ত, তাহলে দেহের কোনো জায়গায় যদি কোনো কাটা স্থান বা ছেঁড়া জায়গা বা কোনো ক্ষতস্থান তৈরি হয়, সেখান থেকে নির্গত রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন, মানে পুরোপুরি কঠিন নয়, অনেকটা জেলির মতো, অর্ধ কঠিন জেলির মতো একটা থকথকে পদার্থে পরিণত হয়, তাকে বলা হচ্ছে রক্ততঞ্চন। তাহলে রক্ততঞ্চনের সংজ্ঞা কি বললাম? রক্ততঞ্চন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে দেহের কোনো কাটা স্থান থেকে রক্ত নির্গত হলে সেই রক্তটা জমাট বেঁধে কিছুক্ষণ পর অর্ধকঠিন জেলির মতো একটা পদার্থে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে রক্ততঞ্চন বা এক কথায় রক্ত জমাট বাঁধা। তাহলে এটা হলো সংজ্ঞা। এবার কেন হচ্ছে, কি ধারা বা এই সম্পর্কিত যাবতীয় কিছু আমরা এই ক্লাসের মধ্যে দেখব। এবার আমরা চলে আসি যেটায়, সেটা হচ্ছে রক্ততঞ্চনের সময়কাল। কতটা সময় নেয় একবার রক্ত বা কোনো জায়গা থেকে রক্ত জমাট বাঁধতে? সময়কাল। সময়কাল, তাহলে সময়কাল হচ্ছে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, তবে মোটামুটিভাবে আমরা অ্যাভারেজ ধরে রাখতে পারি 3 থেকে 7 মিনিট। 3 থেকে 7 মিনিট, মোটামুটি 3 থেকে 7 মিনিটের মধ্যে সকল মানুষের ক্ষেত্রে হয়ে যায়। তাহলে মিনিমাম 3 মিনিট, ম্যাক্সিমাম 7 মিনিট। কারো 4 মিনিট লাগতে পারে, কারো 5 মিনিট লাগতে পারে, কারো 6 মিনিট লাগতে পারে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই রকম হয় না। এটা গেল সময়কাল। এবার হচ্ছে শর্ত বা কি কি উপাদান লাগে রক্ততঞ্চনের জন্য, কি কি শর্তাবলী আছে, শর্তাবলী অথবা উপাদান। তাহলে রক্ততঞ্চনে কে কে সাহায্য করে সেই জিনিসগুলোই আমরা দেখব। কিছু প্রোটিন আছে, কিছু খনিজ মৌল আছে, কিছু ভিটামিনস আছে, সেগুলো দেখব। মোট আমাদের রক্ততঞ্চনের জন্য 13টি ফ্যাক্টর থাকে, 13টি ফ্যাক্টর থাকে। ওকে, সেই 13টি ফ্যাক্টরের মধ্যে কয়েকটি ফ্যাক্টরের আমি নাম লিখছি এবং পাশে তোমরা দেখে নিতে পারবে যে 13টি ফ্যাক্টর কি কি আছে। তোমরা দেখো পাশের ছবিতে খুব সুন্দরভাবে দেখতে পাবে 13টি ফ্যাক্টর। আমি কয়েকটা তার মধ্যে নাম লিখি, কি কি আছে। প্রথমবিন, তাহলে প্রথমবিন, ফাইব্রিনোজেন, বিনোজেন হচ্ছে প্রথমবিন, ফাইব্রিনোজেন। আর কি আছে? আর হচ্ছে তোমার অণুচক্রিকা থেকে নিঃসৃত হয় একটা উৎসেচক, তাহলে অণুচক্রিকা থেকে নিঃসৃত উৎসেচক হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন और থ্রম্বোকাইনেজ। তাহলে অণুচক্রিকা থেকে নিঃসৃত উৎসেচক থ্রম্বোপ্লাস্টিন, এটা বাত, থ্রম্বোকাইনেজ কোথা থেকে বের হয়? অণুচক্রিকা। এটা জানো তোমরা, রক্তের একটা উপাদান অণুচক্রিকা থেকে নিঃসৃত একটা উপাদান। এরপরে চলে আসি কোথায়, আর কে কে আছে? একটা ভিটামিন আছে, সেই নামটা কি? ভিটামিন কে, সব কোশ্চেন পড়ে। আর একটা খনিজ মৌল, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এরকম মোট 13টি উপাদান আছে। সেই 13টি উপাদান দেখো পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শর্ত। এবার আমি যদি একদম পদ্ধতিতে চলে আসি কিভাবে হয়,
ঠিক আছে, রক্ততঞ্চন কিভাবে হয়, রক্ততঞ্চন পদ্ধতি। আমি 3টে স্টেপে বলবো রক্ততঞ্চনের পদ্ধতিটা। কি কি না, যখন কোনো জায়গা মনে করো কেটে গেল, তাই তো, তাহলে জায়গা কেটে গেলেই কোনো জায়গা থেকে সেই কাটা স্থান থেকে কি হয়, রক্ত নির্গত হতে শুরু করে। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে যে রক্ত যখনই দেহের বাইরে নির্গত হচ্ছে তখনই কি হচ্ছে, রক্ত জমাট বাঁধছে, কিন্তু যতক্ষণ দেহের ভেতরে থাকছে রক্ত কিন্তু জমাট বাঁধে না। কারণ কি না, কারণটা হচ্ছে রক্তের মধ্যে বা আমাদের দেহের মধ্যে যে রক্ত থাকে তার রক্তবাহের মধ্যে হেপারিন থাকে। রক্তবাহ মানে শিরা, ধমনী, জালক, এদের মধ্যে হেপারিন থাকায় রক্তবাহের মধ্যে কখনোই রক্ত তঞ্চিত হয় না বা রক্ত জমাট বাঁধে না। তাহলে যখনই দেহের বাইরে চলে আসছে তাহলে রক্তবাহ আর থাকছে না, ফলে সেখানে হেপারিনও থাকছে না, তার জন্য রক্ত জমাট বাঁধে। তাহলে ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট আমরা যদি বলি যে 1 নম্বর পদ্ধতি, কোনো কাটা স্থান থেকে তাহলে রক্তে হেপারিন থাকায় রক্ত তঞ্চিত হয় না, কিন্তু যখনই রক্তপাত ঘটে তখন ওই কাটা স্থান এবং ভাঙা অনুচক্রিকা থেকে কি হয়, থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হতে থাকে। তাহলে রক্তে হেপারিন থাকায় রক্তবাহে রক্ত তঞ্চিত হলো না, এবং যেই কোনো জায়গা কেটে গেল তাহলে ওখানকার অনুচক্রিকাগুলো ভাঙতে শুরু করলো বা ভেঙে গেল, তাহলে ওই কাটা স্থান এবং ভাঙা অনুচক্রিকা থেকে এক ধরনের উৎসেচক নির্গত হয়, সেটা হচ্ছে কি বলেছি, থ্রম্বোপ্লাস্টিন ও থ্রম্বোকাইনেস। এই থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেস কি করবে না, এই থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বোকাইনেস তোমার ক্যালসিয়াম আয়নের সাথে মিলিত হয়ে, তাহলে এই থ্রম্বোপ্লাস্টিন রক্তে উপস্থিত ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হবে। তাহলে কি বললাম, অনুচক্রিকা থেকে নিঃসৃত এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, প্রোথ্রম্বিন তৈরি করবে। হলো, তাহলে এই প্রোথ্রম্বিন তৈরি হলো 1 নম্বর স্টেপ। এই প্রোথ্রম্বিন কি করবে না, এই প্রোথ্রম্বিন হেপারিনের ক্রিয়াটাকে বিনষ্ট করে দেবে। তাহলে রক্তের বাহের মধ্যে যে হেপারিন ছিল তার কাজটাকে বিনষ্ট করবে এবং প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে। তাহলে 2 নম্বর স্টেপ কি, এই প্রোথ্রম্বিন, তাহলে প্রোথ্রম্বিন হেপারিনের কাজটাকে বিনষ্ট করলো, তাই তো, হেপারিনের কাজকে বিনষ্ট করে। তাহলে প্রোথ্রম্বিনের কাজ হচ্ছে কি, হেপারিনের ক্রিয়া বিনষ্ট করে। প্রোথ্রম্বিন হেপারিনের ক্রিয়া নষ্ট করে বা বিনষ্ট করে, নষ্ট করে। এবং এইটা কি করবে না, এই প্রোথ্রম্বিন ভিটামিন কে এর সাথে যুক্ত হয়ে, ভিটামিন কে এর সাথে যুক্ত হবে, ভিটামিন কে এর সাথে যুক্ত হয়ে কিসে পরিণত হবে, থ্রম্বিনে পরিণত হবে, থ্রম্বিন। এবং এইখানে এই প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত হতে একটা উৎসেচক সাহায্য করে, তার নাম হচ্ছে প্রোথ্রম্বিনেজ। ওকে, তাহলে প্রোথ্রম্বিনেজ এই উৎসেচকটা প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করলো। এবার থ্রম্বিন কি করবে না, রক্তের মধ্যে যে ফাইব্রিনোজেন রয়েছে, তাহলে এই থ্রম্বিন আবার রক্তের মধ্যে 3 নম্বর স্টেপ এবং লাস্ট স্টেপ, এই থ্রম্বিন রক্তস্থিত ফাইব্রিনোজেন, এটা এক প্রকার প্রোটিন, ফাইব্রিনোজেন, তাহলে রক্তস্থিত ফাইব্রিনোজেনের সাথে যুক্ত হবে এবং এর সহযোগী হিসাবে কে থাকবে, ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়ন, ভিটামিন কে এবং তার সঙ্গে থাকবে ক্যালসিয়াম আয়ন। তাহলে এর সাথে যুক্ত হয়ে ফাইব্রিনোজেনকে কিসে পরিণত করবে, ফাইব্রিনে পরিণত করবে। তাহলে ফাইব্রিনোজেনকে পরিণত করলো ফাইব্রিন, যেটা জালক তৈরি করবে, ফাইব্রিন যেটা ক্লট বা তঞ্চনে সাহায্য করে, তঞ্চিত হবে, তঞ্চনে সাহায্য করে এবং এটি একটি প্রকার জালক। ঠিক আছে, তাহলে এই জালকে পরিণত করবে। তাহলে প্রোথ্রম্বিন রক্তস্থিত ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে থ্রম্বিনে পরিণত হলো, ফাইব্রিনে পরিণত হলো। এই ফাইব্রিন ঘন জালকের আকারে কি করে, রক্ত কণিকাগুলিকে আবদ্ধ করে, ফলে রক্ত জমাট বেঁধে যায়। তাহলে পদ্ধতিটা আবার একবার প্রথম থেকে বলছি নাকি না, 1 নম্বর পয়েন্ট যেটা করবে সেটা হচ্ছে রক্তে হেপারিন থাকায় রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না, দাঁড়িয়ে দিয়ে, এবং কোনো কাটা স্থান এবং ভাঙা অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হতে থাকে। সেই থ্রম্বোপ্লাস্টিন রক্তের ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে কিসে পরিণত হয়, প্রোথ্রম্বিনে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, প্রোথ্রম্বিন রক্তে থাকা বা রক্তস্থিত হেপারিনের ক্রিয়াটাকে বিনষ্ট করে এবং ভিটামিন কে এর সাথে যুক্ত হয়ে প্রোথ্রম্বিনেজ উৎসেচকের সহায়তায় কিসে পরিণত হয়, থ্রম্বিনে পরিণত হয়। 2 নম্বর পয়েন্ট।
3 নম্বর পয়েন্ট কি গেল না এই থ্রম্বিন রক্তস্থিত ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে বা ফাইব্রিনোজেনের সাথে যুক্ত হয়ে উইথ দ্য হেল্প অফ ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়ন এদের সাহায্য নিয়ে কিসে পরিণত হয় ফাইব্রিনের পরিণত হয় এবং এই ফাইব্রিন হচ্ছে একটা জালের মতো আকার সেই ফাইব্রিন কি করে না রক্তকণিকাগুলোকে আবদ্ধ করে ফলে ফাইব্রিন জাল ভেদ করে রক্তকণিকাগুলো বাইরে বেরিয়ে আসতে পারে না ফলে রক্ত জমাট বেঁধে যায় তাহলে এই হচ্ছে রক্ততঞ্চন পদ্ধতি তাহলে এবার গেল পদ্ধতি এবার চলে আসি আমরা কোথায় তাৎপর্য বা রক্ততঞ্চন কেন প্রয়োজনীয় বা কেন গুরুত্বপূর্ণ তাৎপর্য বা ইম্পর্টেন্স তাহলে রক্ততঞ্চন কেন দরকার আমাদের কি দরকার রক্ততঞ্চন না যদি রক্ততঞ্চন না হতো তাহলে রক্ততঞ্চন না করলে দেহে রক্তের পরিমাণটা কি হতো স্বাভাবিক থাকতো না কারণ কোনো জায়গা থেকে তাহলে 1 নম্বর পয়েন্ট কি লিখতে পারি দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক রাখা স্বাভাবিক রাখা তাহলে দেহে রক্তের পরিমাণটাকে স্বাভাবিক রাখার জন্য তোমার রক্ততঞ্চনটা অবশ্যই দরকার আচ্ছা এছাড়া কি দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো তাহলে দেহের 2 নম্বর কি দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ তাহলে কি 2 নম্বর পয়েন্টটা কি বলছে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ কারণ আমরা জানি মোটামুটি প্রথম পয়েন্টটা যেটা ছিল দেহের রক্তে স্বাভাবিক পরিমাণটা বজায় রাখা আলোচনা করি প্রথম পয়েন্টটা যেটা স্বাভাবিক রক্ত বজায় রাখা মানে কি স্বাভাবিক রক্ত বজায় রাখা মানে কি বোঝাচ্ছে না যখন আমাদের দেহে কোনো স্থান কেটে যাওয়ার পর সেখান থেকে রক্ত বের হয় ভাবো যদি রক্ততঞ্চন না হতো বা রক্ত জমাট না বাঁধতো তাহলে দেহের সারা রক্ত তো বেরিয়ে চলে যেত তাহলে দেহের রক্তের শূন্যতা দেখা দিচ্ছে ফলে মানুষ মৃত্যু করতো তাহলে দেহের স্বাভাবিক রক্ততঞ্চন হচ্ছে বলেই বেশি পরিমাণে রক্ত দেহের বাইরে বেরোতে পারছে না ফলে একটা স্বাভাবিক থাকছে 2 নম্বর পয়েন্ট যেটা বলেছি শারীরবৃত্তীয় কার্যগুলিকে বজায় রাখা তাহলে কি শারীরবৃত্তীয় কাজ আছে না বিভিন্ন রেচন বস্তু পরিবহন করা খাদ্যদ্রব্য পরিবহন করা শ্বাসবায়ু পরিবহন করা তাহলে বিভিন্ন কাজগুলোকে নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে বা খাদ্যদ্রব্য থেকে শুরু করে রেচন বস্তু এগুলো পরিবাহিত হয় কিসের মাধ্যমে রক্তের মাধ্যমে তাহলে রক্ত যদি স্বাভাবিক না থাকতো বা রক্তের পরিমাণ যদি স্বাভাবিক না থাকতো তাহলে এই কাজগুলো কি হতো ব্যাহত হতো এটা হচ্ছে 2 নম্বর কাজ তাই এই শারীরবৃত্তীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করা এর 2 নম্বর কাজ 3 নম্বর কাজ কি বলছে না শারীরবৃত্তীয় ভৌত প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হবে শারীরবৃত্তীয় ভৌত প্রক্রিয়া কোনগুলো 3 নম্বর কাজ এবং লাস্ট কাজ শারীরবৃত্তীয় ভৌত প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হবে তাহলে শারীরবৃত্তীয় ভৌত প্রক্রিয়াগুলো ত্রুটিপূর্ণ হবে কোন শারীরবৃত্তীয় ভৌত প্রক্রিয়া না সেগুলো হতে পারে ব্যাপন অভিশ্রবণ পরিশ্রাবণ এই সমস্ত কাজগুলো ব্যাপন অভিশ্রবণ পরিশ্রাবণ এই সমস্ত যে কাজগুলো আছে এগুলো নিয়ন্ত্রিত হয় তাহলে এই গেল টোটাল আমাদের রক্ততঞ্চন পদ্ধতি তার প্রথমে সংজ্ঞা বলেছি সময়কাল বলেছি শর্তাবলী বা উপাদান কি কি লাগছে পদ্ধতি তাৎপর্য তাহলে এই হচ্ছে রক্ততঞ্চন তো আমরা রক্ততঞ্চনটা তো পড়লাম এবং রক্ততঞ্চন থেকে কিছু ইন্টারেস্টিং বিষয় বা ইন্টারেস্টিং কোশ্চেন আমরা জেনে নিই তো এক এক করে যদি আমরা কোশ্চেনের দিকে যাই তো দেখলে আমরা অনেকটা কিছু জানতে পারবো তো চলো আমরা লেটস থিঙ্ক বা কিছু চিন্তা ভাবনা করি বা কি শিখলাম বা কি শিখতে যাব বা পরে কি শিখবো সেই বিষয়গুলো একটু জেনে নিই তো আমরা দেখো কিছু কোশ্চেন আলোচনা করব যেটা হচ্ছে আমাদের কি শিখলাম যেটা আমাদের পুরোনো টপিক প্রথমেই দেখো যে কোশ্চেনটা বলা হয়েছে রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কেন তাহলে রক্তবাহ বলতে কোনগুলোকে আমরা বুঝি না যার মধ্যে দিয়ে রক্ত বাহিত হয় সেটা হতে পারে শিরা হতে পারে ধমনী হতে পারে রক্ত জালক তাহলে যার মধ্যে দিয়ে রক্ত বাহিত হয় সেটাই হচ্ছে কি রক্তবাহ তাহলে রক্তবাহ আমাদের দেহের মধ্যে আছে রক্ত তঞ্চিত হয় না কেন আগে উত্তর বলেছি হেপারিন থাকার জন্য হেপারিন থাকায় রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কারণ হেপারিন হচ্ছে রক্ত তঞ্চন বিরোধী একটা পদার্থ 2 নম্বর কি বলছে দেহের বাইরে রক্ত তঞ্চিত হয় কেন তাহলে দেহের বাইরে নিশ্চয়ই কোনো রক্তচালক নেই মানে হেপারিন নেই তাহলে হেপারিন না থাকায় তঞ্চিত হয়ে যায় দেহের বাইরে হেপারিন না থাকায়
3 নম্বর কোশ্চেন, ব্লাড ব্যাংকে রক্ত সঞ্চিত হয় না কেন? তাহলে আমরা সবাই জানি যে রক্ত দান করা হয়, ব্লাড ডোনেট করা হয়, সেগুলো কোথায় রাখা হয়? ব্লাড ব্যাংকে। কিন্তু ব্লাড ব্যাংকে রক্ত তো তরলই থাকে, সেটা তো দেহের বাইরেই। তাহলে ব্লাড ব্যাংকে রক্ত তঞ্চিত হয় না কেন? না, সেখানে রক্ত তঞ্চন যাতে না হয় তার জন্য তঞ্চন বিরোধী পদার্থ দেওয়া হয়, বা তঞ্চন রোধক পদার্থ ব্যবহার করা হয়, যাতে কি বলা হয়? অ্যান্টিকোয়াগুল্যান্ট। কি এই অ্যান্টিকোয়াগুল্যান্ট বা তঞ্চনরোধক পদার্থ কি কি হতে পারে? ব্লাড ব্যাংকে কি কি ব্যবহার করি তো সেটা একটু দেখে নিই, যে ব্লাড ব্যাংকে অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কি কি ব্যবহার করা হয়। সোডিয়াম এবং পটাশিয়াম সাইট্রেট। কি? সোডিয়াম এবং পটাশিয়াম সাইট্রেট, এটাই বেশি ব্যবহার করা হয়। সোডিয়াম এবং পটাশিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়, ঠিক আছে। আর কি ব্যবহার করা হয়? সোডিয়াম ফ্লুরাইড ব্যবহার করে, সোডিয়াম ফ্লুরাইড সোডিয়াম ফ্লুরাইড। তাহলে 2 নম্বর বললাম সোডিয়াম ফ্লুরাইড, এবং এর কত পার্সেন্ট দ্রবণ? এর হচ্ছে 0.3% দ্রবণ ব্যবহার করা হয়। 0.3% দ্রবণ ব্যবহার করা হয়, খুব কম মাত্রায়। আর একটা আছে সেটা হচ্ছে ডিকোমারল। এছাড়াও আরো অনেক পদার্থ ব্যবহার করা হয় ডিকোমারল। কিন্তু সবথেকে ব্লাড ব্যাংকে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম সাইট্রেট বা সোডিয়াম সাইট্রেট। এবার এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেটই বেশি প্রাধান্য দেওয়া হয় কেন? না, তো এইটা ব্যবহার করছে কেন? না, এটা যদি আমি বলি যে ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করার কারণ হচ্ছে এইটা তোমার রক্ত যেটা দেবে, তাহলে রক্তের মধ্যে তোমার কি সোডিয়াম সাইট্রেটটা থাকছে, দেহ সহজে এটাকে শোষণ করতে পারে। তাহলে সোডিয়াম সাইট্রেট মানব দেহ সহজে দেহ দ্বারা সহজে শোষিত হয় এবং দেহের কোনো ক্ষতিও হয় না, শোষিত হয়। তাই বেশি পরিমাণে ব্লাড ব্যাংকে সোডিয়াম বা পটাশিয়াম সাইট্রেটটা ব্যবহার করা হচ্ছে। ব্যাস হয়ে গেল, বা এটা সহজে বিপাক হয়ে যায়, শোষিত হয় অথবা বিপাক ঘটে যায়, ফলে দেহের কোনো ক্ষতি হয় না। তাই সোডিয়াম বা পটাশিয়াম সাইট্রেটটাই ব্লাড ব্যাংকে বেশি ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। এরপরের প্রশ্নে চলে এসো, রক্তবাহে বা আমাদের দেহের ভেতরে কখন রক্ত সঞ্চিত হয়? তাহলে পরের কোশ্চেন হচ্ছে কি, রক্তবাহে বা দেহের ভিতরে রক্ত কখন সঞ্চিত হয়? তাহলে রক্তবাহের ভেতরে রক্ত কখন সঞ্চিত হয়, মানে আমাদের দেহের ভেতরে রক্ত তরল আছে, কিন্তু কোনো কারণে বা বিভিন্ন সময় আমাদের কি হয়, দেহের ভেতরে একটু রক্ত জমাট বেঁধে যায়। কেন হয় তার কারণটা দেখো। তাহলে এর যদি কারণগুলো আমি বলি, প্রথমত যে কারণটা আসবো সেটা হচ্ছে রক্তবাহের অন্তঃপ্রাচীরে ক্ষত সৃষ্টি হলে। 1 নম্বর হচ্ছে রক্তবাহের মানে শিরাধমনীর রক্তবাহের অন্তঃপ্রাচীরে ক্ষত সৃষ্টি হলে 1 নম্বর কারণ। তাহলে ক্ষত সৃষ্টি হলে রক্ত কি হতে পারে, ভেতরে জমাট বেঁধে যেতে পারে। 2 নম্বর কি, রক্ত প্রবাহ মন্থর হলে, শিরাধমনীর মধ্য দিয়ে যে রক্ত যাচ্ছে বা দেহের মধ্য দিয়ে যে রক্ত যাচ্ছে সেই রক্তর প্রবাহের হার, রক্ত প্রবাহ মন্থর হয়ে গেলে, মানে ধীরে ধীরে যেতে শুরু করলে, তাহলে জমাট বাঁধতে শুরু করবে বা থিতিয়ে পড়বে, মন্থর হলে। এটা গেল 2 নম্বর কারণ। আরেকটা কারণ বলবো 3 নম্বর, আর্টারিওস্ক্লেরোসিস হলে, দন্তস্বয় কয়লা একা রয়কা দন্তস্বয় সেই দন্তস্ব। আর্টারিওস্ক্লেরোসিস কি? এই আর্টারিওস্ক্লেরোসিস ধরো মনে করো এইটা হচ্ছে তোমার রক্তবাহ, এর মধ্যে এটা হচ্ছে রক্তবাহের প্রাচীর এবং ভেতর দিয়ে কি যাচ্ছে, গহ্বরের মধ্য দিয়ে রক্ত তোমার প্রবাহিত হচ্ছে। কিন্তু দেহে যদি মেদ বা ফ্যাটের পরিমাণ বেশি হয় তখন কি হবে, এই ফ্যাট বা মেদগুলো এসে তোমার এই রক্তবাহের ভেতরের প্রাচীরে জমা হবে। ফলে জমা হতে হতে এই জায়গাগুলো কি হবে না, ভেতরের যে রক্ত চলাচলের পথ বা গহ্বরটা ছিল সেই গহ্বরটা আস্তে আস্তে ছোট হতে শুরু করছে। দেখো আমি এঁকে যাচ্ছি, এই গহ্বরটা আস্তে আস্তে কি হয়েছে, ছোট হতে শুরু করেছে। ফলে আগে রক্ত চলাচল করার জন্য যে জায়গাটা পেত সেই জায়গাটা পাচ্ছে না। তাহলে ওপরেরটা কি, ওপরটা হচ্ছে রক্তবাহের প্রাচীর
রক্ত বাহের প্রাচীর লাল রঙে যেটা এঁকেছি, আর ভেতরের দিকে যেটা আঁকা হয়েছে সেটা হচ্ছে কি ফ্যাট বা মেদ জমা হচ্ছে, ফ্যাট বা মেদ জমা হচ্ছে। ফলে রক্তবাহের যে গহ্বরটা কি হয়ে গেল, আগের তুলনায় ছোট হয়ে গেল। ফলে রক্ত ধীরে 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 প্রবাহিত হবে এবং রক্ত জমার পথার সম্ভাবনা বাড়বে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি আর্টারিওস্ক্লেরোসিস। ফলে একটা আংটির মতো একটা স্ট্রাকচার তৈরি হয়, যেটা তোমরা কাটলে তোমরা বুঝতে পারবে। বা যদি এই বরাবর দেখো, এইটা আমার রক্তবাহ, টোটাল রক্তবাহ, আমি এই বরাবর যদি দেখি তাহলে আমার এই ছবিটা আসবে। তো এটা হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস, তাই রক্ত তঞ্চিত হয়েছে। এটা গেল। এরপরে চলে এসো হেপারিনের রাসায়নিক প্রকৃতি। এই যে আমরা হেপারিন বলছিলাম, এই হেপারিনের রাসায়নিক প্রকৃতি কি? হেপারিনের পরের কোশ্চেন, হেপারিনের রাসায়নিক প্রকৃতি মানে কি দিয়ে তৈরি অ্যাকচুয়ালি হেপারিনটা? রাসায়নিক প্রকৃতি। তাহলে এটা দেখো কি আছে, হেপারিনটা কি দিয়ে তৈরি না, সেটা হচ্ছে আম্লিক মিউকোপলিস্যাকারাইড। তাহলে কি বললাম? আম্লিক মিউকোপলিস্যাকারাইড, আম্লিক মিউকোপলিস্যাকারাইড, স্যাকারাইড। এই হচ্ছে তোমার এর রাসায়নিক প্রকৃতি হেপারিনের। তারপরে আরো একটা কোশ্চেন বলবো, সেটা হচ্ছে জ্যান্ত টেস্ট টিউব বা লিভিং টেস্ট টিউব। জ্যান্ত টেস্ট টিউব বা লিভিং টেস্ট টিউব কি? জ্যান্ত টেস্ট টিউব বা ইংলিশে বলা হয় লিভিং টেস্ট টিউব। লিভিং টেস্ট টিউব কি? লিভিং টেস্ট টিউব না, আমরা জানি টেস্ট টিউবের মধ্যে যদি ব্লাড রেখে তার মধ্যে সোডিয়াম সাইট্রেট দিয়ে দিই তাহলে কি হবে? সেই রক্তটা জমা থাকবে না, তাহলে জমাট বাঁধবে না, মানে রক্তটা তরল অবস্থাতে থাকবে। এরকম কি কোনো জিনিস আছে যে, বা এরকম কিন্তু কোনো টেস্ট টিউব আছে যার মধ্যে রাখলে কি কোনো কিছু তঞ্চক রোধক পদার্থ দিতেই হবে না, অথচ রক্ত স্বাভাবিক থাকবে? তাহলে যদি হয় তাহলে সেটা হবে কি জ্যান্ত টেস্ট টিউব। আছে এরকম একটা, সেটা হচ্ছে ঘোড়ার পায়ে এক ধরনের শিরা আছে যার নাম হচ্ছে জুগুলার শিরা। জুগুলার শিরাকে তুমি যদি ঘোড়ার দেহ থেকে কেটে আলাদা করে নাও, কেটে দুদিকটা যদি দড়ি দিয়ে বেঁধে দাও, দিয়ে এমনি বাতাসে ফেলে রাখলেই কোনো পদার্থ না দিয়েই, তাহলে রক্তটা কি থাকবে? অনেকক্ষণ তরল অবস্থায় থাকবে। তাহলে কি বললাম? কোথায় না ঘোড়ার দেহে এক ধরনের শিরা দেখতে পাওয়া যায় যাকে বলা হচ্ছে কি জুগুলার শিরা। তাহলে ঘোড়ায় পাওয়া যায়, ঘোড়ার দেহে, ঘোড়ার পায়ে পাওয়া যায় জুগুলার শিরা। জুগুলার, এই জুগুলার শিরাকে ধরো, এই জুগুলার শিরা ছিল, এই শিরাটাকে তুমি কি করেছো? এইখান কেটে নিয়েছো। তাহলে কেটে নেওয়ার পর যে অংশটা পাচ্ছ, যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি না এই শিরাটা আছে, আমি কি করেছি এদিকে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এদিকে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। ফলে এর মধ্যে কি আছে? ব্লাড আছে, রক্ত রয়েছে। ফলে রক্তটা স্বাভাবিক অবস্থায় ফেলে রাখলেও কি হবে? তোমার রক্তটা এর ভেতরে জমাট বাঁধবে না। তাই এই জুগুলার শিরাটাকে বলা হচ্ছে বা এই অবস্থাটাকে বলা হচ্ছে লিভিং টেস্ট টিউব বা জ্যান্ত টেস্ট টিউব। এটা গেল। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা জানি মোটামুটি জোঁক ধরলে, তাই তো, জোঁক আমাদের দেহ থেকে রক্ত খেয়ে নেয়, তাহলে রক্ত তো দেহের বাইরে যাচ্ছে, তাহলে আমাদের দেহ থেকে জোঁকের দেহে যাচ্ছে, ফলে রক্ত কিন্তু তঞ্চিত তো হচ্ছে না। কেন হয় না? না তাহলে জোঁক যদি রক্ত ধরে বা রক্ত খায় তখন রক্ত তঞ্চিত হয় না কেন? দেখো, জোঁক রক্তপানের সময় রক্ত তঞ্চিত হয় না কেন? সেখানে জোঁকের দেহে একটা তঞ্চক রোধক পদার্থ থাকে, বা তঞ্চক রোধক পদার্থের নাম কি? হিরোডিন। কাদের দেহে থাকে? জোঁকের দেহে। তার নাম কি? হিরোডিন। এই হিরোডিন থাকার জন্য রক্ত যখন জোঁক খায় তখন রক্ত তঞ্চিত হয় না। তো মোটামুটি দেখো আমরা একটা পুরো বিষয়টাকে সামারাইজ করলাম এবং রক্ত তঞ্চন পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। মোটামুটি আমাদের রক্ত তঞ্চন থেকে শুরু করে রক্তটা যা ছিল কমপ্লিট হয়ে গেছে। তো এবং কিছু ইন্টারেস্টিং কোশ্চেন আমি আলোচনা করেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আগের ভিডিওটি দেখোনি, আমি RH ফ্যাক্টর নিয়ে করেছিলাম একটা ভিডিও বা ক্লাস নিয়েছিলাম, তো সেখানে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আর পরের দিন আমরা সংবহন বা হার্টে চলে যাব, বা হৃৎপিণ্ড সংবহন বা রক্ত সংবহন পদ্ধতিতে দেখবো। তো পরের ক্লাসটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।